হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডু হাব। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং আমাদের যে সিরিজ সেই সিরিজ কন্টিনিউ চলছে। আজকে তার 9 নম্বর ক্লাস। পুরানো ক্লাসগুলোকে যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, কারণ একটার পর একটা ক্লাস যদিও কানেক্টেড নয়, নতুন নতুন কোয়েশ্চেন্স প্রত্যেক দিনের ক্লাসে, কিন্তু তবুও তোমরা পুরানো যে কোশ্চেনগুলোকে সেই কোশ্চেনগুলোকে দেখতে পারো। সো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। সো আজকের যে ক্লাস 9 নাম্বার, এই 9 নাম্বার ক্লাসের আমরা প্রথম যে কোশ্চিন সেই কোশ্চিন দেখব। সেই কোশ্চিন হচ্ছে যে সমস্যাযুক্ত শিশুদের শনাক্তকরণের জন্য কোন পদ্ধতি কার্যকর, বিশেষ করে বিকাশমূলক স্কেল, শিশুর কেস স্টাডি, শিশুর আচরণের সুশৃঙ্খল পর্যবেক্ষণ, নাকি উপরের সবগুলি। এই 81-এর যে কোশ্চেন্স সেই 81 কোশ্চেন নাম্বারের তোমরা যদি ইংরেজি যারা ইংরেজি তারা ইংরেজিও দেখতে পারো। ডেভেলপমেন্টাল স্কেল, কেস স্টাডি অফ দ্য চাইল্ড, সিস্টেমেটিক অবজারভেশন অফ এ চাইল্ড, অর্থাৎ আমরা তাহলে এটি কি ধরনের রয়েছে, ঠিক আছে, সেটা তোমাকে দেখতে হবে, বলতে হবে এখানে। তাহলে এর যদি 81-এর কোশ্চেনের অপশন উত্তর দেখি আমরা, দেখো এটা কিন্তু উপরে সবগুলি, দেখো হ্যাঁ কোনটি কম কোনটি বেশি সেটা হতে পারে, কিন্তু সবগুলোই কিন্তু কার্যকর। কিরকম, যদি আমরা বিকাশমূলক স্কেল বিশেষ করে দেখি, হ্যাঁ শিশুর বিকাশমূলক স্কেলে কি হয়, বিকাশমূলক স্কেলে বিশেষ করে যে শিশুর শারীরিক, মানসিক, সামাজিক এবং বুদ্ধিবৃত্তিক যেগুলো আর কি সমস্যা বা সেগুলো মূল্যায়ন আমরা করতে পারি। কেস স্টাডিতে একটা স্পেসিফিক চাইল্ডকে বা স্পেসিফিক শিক্ষার্থীকে, শিশুকে আমরা বিশেষ করে অধ্যয়ন করে থাকি, তার পারিবারিক, তার সামাজিক প্রেক্ষাপট, তার ব্যক্তিগত, হ্যাঁ তার শিক্ষাগত দিক, সমস্ত কিছু একটা স্পেসিফিক চাইল্ডকে গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি। যদি কোনো স্পেসিফিক চাইল্ডের প্রবলেম হয়ে থাকে, যদি একটি স্পেসিফিক চাইল্ডের শুধু সমস্যা হচ্ছে, তাহলে আমরা সেক্ষেত্রে কেস স্টাডি করব। কথাটা বুঝতে পারলে? এরপর বলছে সিস্টেমেটিক অবজারভেশন, মানে দৈনন্দিন জীবনের যে আচার আচরণ সেটি যদি আমরা পর্যবেক্ষণ করতে শুরু করে দিই, তো সেই পর্যবেক্ষণের মাধ্যমেও কিন্তু আমরা কি করতে পারবো, সেই শিশুর যে প্রবলেমেটিক চিলড্রেন সেই শিশুকে আমরা চিহ্নিতকরণ করতে পারবো। এর ফলে এই তিনটি উপায়ে কিন্তু আমরা বিভিন্নভাবে নির্ভরযোগ্য একটা ফল পেতে পারবো এবং আমরা আইডেন্টিফিকেশন করতে পারবো। কথাটা বুঝতে পারলে? ক্লাসে বিভিন্ন ধরনের স্টুডেন্ট রয়েছে, প্রবলেমেটিক চাইল্ডও থাকে এবং ক্রিয়েটিভ থাকে, ট্যালেন্টেড থাকে, বিভিন্ন ধরনের থাকে। তো যদি আমাদের প্রবলেমেটিক কোনো চাইল্ড হয় তাহলে আমরা কিন্তু এর মাধ্যম দিয়ে কিন্তু সেটা নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? সো নেক্সট কোশ্চেন বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 82। সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব প্রবর্তন করেছিলেন, সোসিও কালচারাল থিওরি। ডাইরেক্ট প্রশ্ন বলা হচ্ছে। পিয়াজে, জন হক, স্কিনার, ভাইগটস্কি। ঠিক আছে? সো পিয়াজে তোমরা জানো, পিয়াজে কি না, পিয়াজে হচ্ছে আমাদের বিশেষ করে যে ডেভেলপমেন্টাল থিওরি, সেই ডেভেলপমেন্ট থিওরি, এবং কোন ধরনের ডেভেলপমেন্ট না, জ্ঞানীয় বা কগনিটিভ যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট হলো। জন হক যদিও আমরা জানি না এটা। স্কিনার হচ্ছে কি, স্কিনার হচ্ছে বিশেষ করে যে শিখনের যে তত্ত্ব সেই শিখনের তত্ত্বের প্রবর্তক। কি, সক্রিয় অনুবর্তনের তত্ত্ব, সক্রিয় অনুবর্তনের তত্ত্ব, যেখানে তিনি রিইনফোর্সমেন্টের কথা বলেছেন, হ্যাঁ পজিটিভ রিইনফোর্সমেন্ট, নেগেটিভ রিইনফোর্সমেন্ট। তাহলে সোশিও কালচারাল যে থিওরি, এই থিওরি আমরা কে জানি, আমরা জানি ভাইগটস্কি। ডেভেলপমেন্টের যে থিওরি সেই ডেভেলপমেন্টের থিওরি। কথাটা বুঝতে পারলে? কথাটা বুঝতে পারলে? তাহলে ভাইগটস্কির যে সোশিও কালচারাল থিওরি, সেই সোশিও কালচারাল থিওরি হচ্ছে আমাদের কার, ভাইগটস্কির দেওয়া। কার? ভাইগটস্কির দেওয়া। তাহলে 82 এর যে কোশ্চেন্স সেই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের কি, ভাইগটস্কি। আমরা একটু যদি দেখে নিই, ভাইগটস্কির সোশিও কালচারাল থিওরি প্রস্তাব করেছিলেন এবং তিনি শিখন এবং বিকাশ দুটোরই এই থিওরি তার ক্ষেত্রে কাছে। এবং এই যে শিখন ঘটে, আমরা জানি শিখন এবং বিকাশ একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং শিখনের ফলেও বিকাশ ঘটে, আমরা এটাও কিন্তু জানি। শিখনের ফলে বিকাশ ঘটে, যখন আমরা কোনো একটা বিষয় শিখছি সেই শেখাটা আমাদের ডেভেলপমেন্টে, যেরকম মেন্টাল ডেভেলপমেন্টের, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই আসপেক্টগুলো, ডেভেলপমেন্টের এই আসপেক্টগুলোকে সাহায্য করছে, হচ্ছে কি না? সো ভাইগটস্কি থিওরিতে তিনি সামাজিক এবং কালচারাল, অর্থাৎ শিশু জন্মগ্রহণ করার পর সেই শিশুর যে পরিবেশ, হ্যাঁ সেই শিশু যে পরিবেশে বড় হচ্ছে সেই পরিবেশের কালচারাল দিক বা সোশিও দিক, স্ট্যাটাস দিক, ইকোনমিক দিক এবং এই এনভায়রনমেন্ট, সোশিয়াল যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা সেই শিশুকে শিখনে সাহায্য করে এবং সেই শিখনের ফলে বিকাশ ঘটছে। তো এই যে শিখন এবং ডেভেলপমেন্ট, হ্যাঁ শিখন এবং বিকাশ, এটা সামাজিক প্রেক্ষাপটে ঘটছে অ্যাকর্ডিং টু ভাইগটস্কি, অর্থাৎ শিশু তার পরিবেশে, ভাষা। এবং আমরা একটা জিনিস ভাইগটস্কি বলেছিলেন, ভাষা শুধুমাত্র আমরা যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করি না, ভাষাকে আমরা আমাদের চিন্তন যে রয়েছে সেই চিন্তনটাকে বিকাশ করতে
আমরা কিন্তু অনেক সময় ভাষাকে ব্যবহার করে থাকি বিশেষ করে জ্ঞান অর্জনের জন্য, বিশেষ করে বলা হচ্ছে, হ্যাঁ, থিঙ্কিং প্রসেস ডেভেলপমেন্ট করার জন্য, জ্ঞান অর্জনের জন্য আমরা ভাষাকে বিশেষ করে ব্যবহার করে থাকি। হলো। এবং তিনি আরেকটা বিষয় বলেছিলেন, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ধারণাটা দিয়েছিলেন, স্কেফোল্ডিং এর ধারণা দিয়েছিলেন। তো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি না, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হচ্ছে সেই একটা শেখার সম্ভাবনা, বিশেষ করে বলা হয় কিরকম, যে বিশেষ করে বলা হচ্ছে যে তুমি কোনো একটি কাজ হয় পারো না হয় পারো না, যে কোনো একটি কাজ হয় পারো না হয় পারো না, কিন্তু এই হয় পারো আর না হয় পারো না তার মাঝখানের একটা মধ্যবর্তী অঞ্চল রয়েছে, যেখানে অন্য কেউ যদি তোমাকে সাহায্য করে, এবং এই যে অন্য কেউ সাহায্য করণটা, এটাকে বলেছেন স্ক্যাফোল্ডিং। লিঙ্কটা বোঝার চেষ্টা করো। এক তো জেডপিডি, এই জেডপিডিতে হচ্ছে বিশেষ করে যে কাজটা পারো না তুমি এবং যে কাজটা পারো, তার মাঝখানে কোন একটি কাজ পারো বা কোন একটি কাজ পারো না, এবং তার মাঝখানের একটা জায়গা রয়েছে, যে জায়গাটাতে তোমাকে কেউ সাহায্য করলে তুমি কাজটি পারবে, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে, সেই জায়গাটাকে, সেই ক্ষেত্রটাকে বলা হচ্ছে কি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টে কি হয়, স্কেফোল্ড হয়, এবং এটা কিসের মাধ্যমে হয়, এই জোন অফ প্রক্সিমালটা স্কেফোল্ডিং এর মাধ্যমে। এবং এই স্কেফোল্ডিংয়ে কে, বাইরে থেকে কোনো একজন ব্যক্তি স্কেফোল্ডিং করে থাকে, মানে প্রয়োজনীয় সাহায্য দিয়ে থাকে। হ্যাঁ, তো প্রয়োজনীয় সাহায্য যে দেয় তাকে কি বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে MKO, অর্থাৎ মোর নলেজেবল আদার। তাহলে আমরা ভাইগোটস্কি যে থিওরি, সেই ভাইগোটস্কি থিওরি, এই তিনটা কনসেপ্ট MKO, স্ক্যাফোল্ডিং এবং জেডপিডি। সো জেডপিডি কে হেল্প কে করে থাকে, স্ক্যাফোল্ডিং, এবং স্ক্যাফোল্ডিং কে দিয়ে থাকে MKO। কথা বুঝতে পারলে? স্ক্যাফোল্ডিং করাচ্ছে কে, স্ক্যাফোল্ডিং প্রয়োজনীয় সাহায্য দিচ্ছে এবং প্রয়োজনীয় সাহায্য দেওয়ার ফলে জন প্রক্সিমাল ডেভেলপমেন্টের যে অঞ্চলটা, সেটা কাজ চলছে, সেটা কাজ হচ্ছে। বুঝতে পারলে তোমরা? আমি নর্মাল ভাষায় বলি। এবং সেই যে স্ক্যাফোল্ডিং দিয়ে থাকছে আমাদের বিশেষ করে MKO, মোর নলেজেবল আদার। এবং MKO কে হতে পারে তোমার টিচার, তোমার পিতামাতা, অন্য কেউ ব্যক্তি। কথাটা বুঝতে পারলে? এইগুলো। হ্যালো। এবার নেক্সট কোশ্চিন বলা হচ্ছে কোশ্চিন নাম্বার 83। সো 83 বলা হচ্ছে কোন ধরনের শিক্ষার্থী অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অন্তর্ভুক্ত। ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে কোন ধরনের শিক্ষার্থী এখানে অন্তর্ভুক্ত তোমাকে বলা হচ্ছে। হুইচ টাইপ অফ স্টুডেন্টস আর ইনক্লুডেড ইন ইনক্লুসিভ এডুকেশন। শুধুমাত্র নির্দিষ্ট কিছু ছাত্র, সাধারণ এবং নির্দিষ্ট ছাত্র দুটোই, শুধুমাত্র সাধারণ ছাত্র নাকি বহুভাষী ও মেধাবী ছাত্র, মাল্টি ল্যাঙ্গুয়েস্টিক এবং গিফটেড। আমরা জানি যখন ইনক্লুসিভ এডুকেশনের কথা বলছি, ইনক্লুসিভ অন্তর্ভুক্তিকরণের অর্থই হচ্ছে যে সমস্ত ধরনের শিক্ষার্থীকে, এক আমরা ধরি সাধারণ আর একটা ধরি আমরা নির্দিষ্ট ছাত্র। নির্দিষ্ট তোমার সেক্ষেত্রে ট্যালেন্টেড স্টুডেন্টও হতে পারে, এবং সোশিও ইকোনমিক স্ট্যাটাসের দিকে পিছিয়ে পড়া কোনো ডিসেবল স্টুডেন্টও কিন্তু হতে পারে। কথাটা বুঝতে পারলে? তাহলে সেখানে সব ধরনের শিক্ষার্থী থাকবে, এবং সাধারণ শিক্ষার্থীও থাকবে এবং নির্দিষ্ট কোনো শিক্ষার্থীও সেখানে থাকবে। ঠিক আছে? স্টুডেন্টস বিশেষ করে ছাত্র একটা শিক্ষার্থী লিখলে ভালো হবে। ক্লিয়ার? ক্লিয়ার? কথাটা বুঝতে পারলে? এই গেল ব্যাপার। নেক্সট কোশ্চিন 84। নেক্সট কোশ্চিন বলা হচ্ছে আমাদের 84। আচ্ছা, ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে আমি তো একটু আগেই বলে দিলাম, যেখানে সব ধরনের শিক্ষার্থী থাকবে, এবং শুধু শিক্ষার্থীর সমস্ত ধরনের বিকাশ, শারীরিক, মানসিক এবং সামাজিক। হ্যালো, যেরকম উদাহরণ হিসাবে আমরা ধরতে পারি, আমি একটু আগে উদাহরণ দিলাম যে একই শ্রেণীতে দৃষ্টিহীন শিক্ষার্থী রয়েছে, প্রতিভাবান শিক্ষার্থী রয়েছে এবং সাধারণ শিক্ষার্থী রয়েছে। তো একসাথে, এবং শিক্ষক তার জন্য কি করবেন জানো, শিক্ষক তার জন্য উপযুক্ত টিচিং যে কৌশল বা স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি ব্যবহার করে শিক্ষার্থী দিবেন। মনে করো কোনো স্টুডেন্ট একটু হলেও কানে কম শোনে, তাহলে তার জন্য প্রয়োজনীয় ডিভাইস হয়তো দিবেন, না হলে তিনি মাইক ইউজ করবেন যেন সাউন্ড লাউড হয়। কথাটা বুঝতে পারলে? এই ধরনের। কথাটা বুঝতে পারলে? এই গেল ব্যাপার। হ্যালো। এবার নেক্সট বলা হচ্ছে তোমাদের কোশ্চিন নাম্বার 84। সফল অন্তর্ভুক্তির জন্য প্রয়োজন, অর্থাৎ সাকসেসফুল ইনক্লুশন যদি আমরা করতে চাই, ইনক্লুসিভ থেকে বলা হচ্ছে ইনক্লুশন যদি আমরা করতে চাই, সফল অন্তর্ভুক্তিকরণ যদি করতে চাই, এর প্রয়োজন কি? এটা কি করে? সক্ষমতা বৃদ্ধি, অভিভাবকের অংশগ্রহণ, নাকি প্রেরণা, নাকি উপরের সবগুলি? এই কোনগুলি চাই? যদি আমরা সফল অন্তর্ভুক্তিকরণ চাই, তাহলে আমাদের কিন্তু এই সবগুলোই প্রয়োজন হচ্ছে। সক্ষমতা বৃদ্ধি, ক্যাপাসিটি বিল্ডিং করা ইনস্টিটিউশনের স্টুডেন্টসের, অভিভাবকের অংশগ্রহণ এবং প্রেরণা। কারণ দেখো, যখন আমরা স্পেশাল এডুকেশন থেকে, ইন্টিগ্রেটেড এডুকেশন থেকে ইনক্লুসিভ এডুকেশনের দিকে বিশেষ করে চলে আসি, সেখানে যে ডিসেবিলিটি ক্যান্ডিডেটস রয়েছে, স্টুডেন্টস রয়েছে, আছে এজ ওয়েল এস তোমাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাসের দিকে তারা পিছিয়ে পড়া, তাদের ক্ষেত্রে কিন্তু
একজন শিক্ষার্থী অংশগ্রহণের ক্ষেত্রে তার পিতামাতারও কিন্তু ভূমিকা, অভিভাবকের ভূমিকা, সোসাইটির ভূমিকা টোটালটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো ইনভলভমেন্টস অফ প্যারেন্টস, মোটিভেশন প্রয়োজন তাদের জন্য, এবং ক্যাপাসিটি বিল্ডিং। এবং সেখানে কোনো ধরনের বুলিং কিন্তু চলবে না, বুলিং কিন্তু চলবে না। তাহলে যদি বুলিং চলে তাহলে কিন্তু যারা অন্য ধরনের স্টুডেন্টস, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, তারা কিন্তু কি হবে বলতো, ডিমোটিভেটেড হয়ে পড়বে। তো মোটিভেশনও প্রয়োজন রয়েছে। ঠিক আছে, 84 নাম্বার কোশ্চেন। এরপর বলা আছে 85 নাম্বার কোশ্চেন্স। দেখি আমরা একটু দেখে নিচ্ছি। তো মানসিক বিকাশে প্রতিবন্ধকতার ধারণা হলো মেন্টাল রিটার্ডেশন। কথাটা বলে কনসেপ্ট অফ মেন্টাল রিটার্ডেশন, মানসিক বিকাশের প্রতিবন্ধকতা ধারণা যদি আমরা দেখি, হ্যাঁ, মানসিক বিকাশে প্রতিবন্ধকতা, মেন্টাল কনসেপ্ট অফ মেন্টাল রিটার্ডেশন, মানসিক প্রতিবন্ধী ধারণা যদি এটা আমরা দেখি, এটা কি অ্যাকচুয়ালি বলা হচ্ছে? গড় মানসিক ক্ষমতা, এভারেজ মেন্টাল এবিলিটি, গড়ের চেয়ে কম মানসিক ক্ষমতা, নাকি গড়ের চেয়ে বেশি মানসিক ক্ষমতা, নাকি উপরোক্ত কোনোটি নয়? কথাটা বুঝতে পারলে? 85 নাম্বার যে কোশ্চেন, সেই 85 মানে মানসিক প্রতিবন্ধী যদি আমরা শিশু দেখি তাহলে কারা? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন? গড় মানসিক তো এভারেজ যেটাকে বলা হচ্ছে, গড়ের চেয়ে যখন কম থাকবে তখন বলা হচ্ছে যে মেন্টাল রিটার্ডেশন যেটাকে বলা হয়, মেন্টাল মানসিক প্রতিবন্ধী তখন বলা হবে যখন গড় থেকে কম থাকবে। কি থাকবে? গড় থেকে বিশেষ করে কম থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 85 হয়ে গেল। এবার আমরা আচ্ছা, মেন্টাল রিটার্ডেশন একটু আমরা দেখি। এমন এক অবস্থা যেখানে শিশুর বুদ্ধি, অনুকূল ক্ষমতা মানে হচ্ছে অনুকূলন ক্ষমতা মানে অ্যাডাপটিভ বিহেভিয়ার যেটাকে আমরা বলছি, স্বাভাবিক শিশুদের থেকে একটু হলেও কম, যে কোনো কারণের জন্য আইকিউও কম। এবং এই মেন্টাল রিটার্ডেশন কখন? যখন বিশেষ করে 70-এর নিচে থাকে না, তখন বলা হয় শিশুকে মেন্টালি রিটার্ডেড। যদি আইকিউ ইন্টেলিজেন্ট কোয়েন্টেন্ট যদি আমাদের বা বুদ্ধাঙ্ক যদি শিশুর কি থাকে, 70-এর নিচে থাকে, হলো এক্ষেত্রে। এবং এরা বিশেষ করে দৈনন্দিন কাজ এবং শিক্ষণ ও সামাজিক অভিযোজনে বা সোসাইটিতে অ্যাডজাস্টমেন্ট করতে তাদের কিন্তু অসুবিধা হয়। কথাটা বুঝতে পারলে? যেরকম একজন শিশুর বয়স অনুযায়ী শেখার ক্ষমতা যদি সঠিকভাবে বৃদ্ধি না হয়, মানে অ্যাকচুয়ালি যে বয়সে যে কাজটি করা প্রয়োজন সেই বয়সে সেই কাজটি তার দ্বারা হচ্ছে না, সমস্যা সমাধানের ক্ষমতা, দক্ষতা হচ্ছে না সেই বয়সে সেই শিক্ষার্থীর, যার ফলে আমরা তাকে সেই ক্যাটাগরিতে ফেলছি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 86, একজন শিক্ষককে শিখনের তত্ত্ব সম্পর্কে ভালোভাবে জ্ঞান থাকা উচিত কারণ। তোমরা যেই পড়ছো, কেন কেন তোমাদের এই শিখনের তত্ত্ব সম্পর্কে আমরা যে বিভিন্ন তত্ত্বগুলো পড়াচ্ছি, বা সাইকোলজিতে যে সমস্ত বা সিডিবিতে যে সমস্ত থিওরিগুলো রাখা হয়েছে, কি কারণের জন্য, এটাই তোমাদের আজকে যাচাই করা। এটি শিক্ষার্থীদের মানে এই যে থিওরির জ্ঞান, এই নলেজ, এটি শিক্ষার্থীদের প্রয়োজন বোঝার ক্ষেত্রে সাহায্য করে, হতে পারে অবশ্যই প্রয়োজন। এটি শিক্ষার্থীদের মনোভাব ও আগ্রহ বুঝতে সাহায্য করে, আর এটি শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বোঝার ক্ষেত্রে সাহায্য করে, এটি শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। এর মধ্যে 86 যে কোশ্চেন, এর অ্যান্সার কি হবে? আমরা যখনই সাইকোলজিক্যাল ফাউন্ডেশন, বিশেষ করে এডুকেশনাল সাইকোলজি দেখব, সেখানে বিশেষ উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীকে বোঝা, শিক্ষার্থীর মনোভাব বোঝা এবং শিক্ষার্থীর আগ্রহ বুঝে সেই অনুযায়ী তার পাঠ্য প্রদান করা একজন শিক্ষকের বিশেষ কর্তব্য। আমাদের যদি এজ এ টিচার বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল থিওরি সম্পর্কে, লার্নিংয়ের থিওরি সম্পর্কে, টিচিংয়ের থিওরি সম্পর্কে নলেজ থাকে, তাহলে কিন্তু আমরা শিক্ষার্থীদের মনোভাব বুঝতে পারবো এবং তাদের আগ্রহ কি রয়েছে সেটা বুঝতে পারবো, এবং সেই অনুযায়ী আমরা তাদের শিক্ষা প্রদান করতে পারবো। কথাটা বুঝতে পারলে? এই হলো ব্যাপার, যার জন্য শিক্ষণের তত্ত্ব সম্পর্কে ভালোভাবে জ্ঞান থাকা প্রয়োজন। হলো নেক্সট কোশ্চেন নাম্বার 87। কার নির্দেশনামূলক উপাদান নির্বাচন করা উচিত? মানে বিভিন্ন একটা ইনস্টিটিউশনে ইনস্ট্রাকশনাল যে মেটেরিয়াল, সেটা কার দ্বারা নির্ধারণ করা হবে? শিক্ষক, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের অধ্যক্ষ যে রয়েছে, নাকি বিশেষজ্ঞদের একটি কমিটি? তো অনেকেই মনে হতে পারে শিক্ষকের দ্বারাই, কারণ শিক্ষক পড়াচ্ছে। কিন্তু ঠিক আছে, শিক্ষকের দ্বারাই শিক্ষক পড়াচ্ছে, কিন্তু একটা জিনিস মাথায় মনে রাখবে, একজন শিক্ষক পড়াচ্ছেন ঠিক আছে, একজন শিক্ষকের কাছে সমস্ত নলেজ কিন্তু থাকবে না। তো আমরা ওই ইনস্টিটিউশনের যদি বিশেষজ্ঞ বা বাইরে থেকে কোনো বিশেষজ্ঞ এসেছে, অন্য কোনো যে মানে বেস্ট ফ্যাকাল্টি মনে করো আমরা যেটাকে শব্দটাকে বলি, হ্যাঁ, এবং সেই ইনস্টিটিউটের কোনো টিচার্স, বেস্ট যিনি টিচার, হ্যাঁ, যিনি বিশেষ করে নলেজেবল বা স্টুডেন্টদের সঙ্গে বিশেষ করে কানেক্টেড, তাদের একটা কমিটি গঠন করে যদি
কি পদ্ধতিতে এবং যাদের জ্ঞান রয়েছে যে কোন বয়সী শিক্ষার্থীদের কি ধরনের ইনস্ট্রাকশনাল মেটেরিয়ালসের মাধ্যমে প্রদান করানো যায়, সেটা করলে কি হবে, অবশ্যই সেই নির্দেশনামূলক যে উপাদান বা ইনস্ট্রাকশনাল মেটেরিয়ালস সেটা বেশি উপযুক্ত হবে। তো বিশেষজ্ঞদের একটি কমিটি অ্যান্সার হবে। ঠিক আছে, অপশন নাম্বার ডি অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 88 নাম্বার কোশ্চেন্স, বিদ্যালয়ের প্রধান লক্ষ্য কি হওয়া উচিত? মেইন এইম অফ স্কুলিং শুড বি, বিদ্যালয়ের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলছে উচ্চ পাশের হার, সময় মতো পাঠ্যক্রম সম্পূর্ণ করা, মানে যেটাকে ডিসাইড করা হয়েছে কারিকুলাম সেটাকে কোর্সটাকে কমপ্লিট করা, শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ জীবন এবং শিক্ষার্থীদের মধ্যে দক্ষতা অর্জন করা। কোনটি রয়েছে তোমার এই বিদ্যালয়ের প্রধান শিক্ষার বিদ্যালয়ের মানে প্রধান লক্ষ্য হওয়া উচিত একটা বিদ্যালয়ের ক্ষেত্রে ভাববে। তো আমরা যদি বিশেষ করে অপশন দেখতে চাই 88 দেখো, শিক্ষার্থীদের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট করা, হ্যাঁ, কম্পিটেন্সিস ডেভেলপমেন্ট করা, কি কম্পিটেন্সি, বুঝতে পারলে, যেন তারা ভবিষ্যতে শুধুমাত্র একটা স্পেসিফিক জবের জন্য না ভাগে, অন্য কোনো বিষয়ে তারা যেন কি হয়ে যায় বিশেষ করে দক্ষ হয়ে যায় এবং সেই দক্ষ অনুযায়ী যেন তারা কাজ করতে পারে। তাহলে বিভিন্ন ধরনের শিক্ষার্থী রয়েছে, বিভিন্ন ধরনের কম্পিটেন্সি তাদের মধ্যে ডেভেলপমেন্ট করা বিশেষ করে প্রয়োজনীয়। শৃঙ্খলাবদ্ধ জীবন বা পাঠ্যক্রম সম্পূর্ণ করা, ঠিক আছে পাঠ্যক্রম সম্পূর্ণ করতে হবে, বাট প্রধান লক্ষ্য ওটা নয়, ওটাও একটা লক্ষ্য, একটা সাইড। উচ্চ পাশের হার এটা প্রত্যেকটা বিশেষ করে, আর যদি এখন এটা দেখাও পাশের হার বা রেজাল্টের হার এটাও দেখার সব থেকে বেশি স্কুলে চেষ্টা করা হচ্ছে, কিন্তু মেইন কথা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে দক্ষতা অর্জন করা। কথাটা বুঝতে পারলে, এই গেল ব্যাপার। ঠিক আছে, নেক্সট বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 89, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সফলতা নির্ভর করে সম্প্রদায়ের সমর্থনের উপর, মানে কমিউনিটি সাপোর্ট, নাকি উচ্চমানের শিক্ষণ উপকরণের উপর, হাই কোয়ালিটি টিচিং লার্নিং যে ম্যাটেরিয়ালস যদি আমি রাখি টিচিং করানোর জন্য, তা সেটার উপর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ইনক্লুসিভ এডুকেশন, উচ্চমানের পাঠ্যপুস্তকের যদি আমি রাখি, নাকি শিক্ষকের মনোভাবগত পরিবর্তনের উপর, কোনটি? 89 যদি আমরা কোশ্চেন্স দেখি তাহলে এটা দেখো, সম্প্রদায়ের সমর্থনের উপর অবশ্যই, উচ্চমানের শিক্ষণ উপকরণ অবশ্যই রাখতে হবে, এটা একটা সেকেন্ডারি, বাট মেইন যদি এখানকার মধ্যে ডিসাইড সেটা হলো যে শিক্ষক রয়েছেন তিনি যদি পুরোপুরিভাবে মনোভাব পরিবর্তন করেন যে সমস্ত ধরনের শিক্ষার্থীকে আমাকে শিক্ষণ প্রদান করতে হবে, এজ এ টিচার আমাকে সমস্ত ধরনের শিক্ষার্থীদের শিক্ষণ প্রদান করতে হবে, তাদের শেখাতে হবে বিষয়কে, তাহলে আমাকে প্রথমত মনোভাব পরিবর্তন করতে হবে যে এখানে বিভিন্ন ধরনের শিক্ষার্থী রয়েছে, তাহলে আমাদের বিভিন্ন ধরনের টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে এবং সমস্ত কিছু কিন্তু বিষয় ধ্যান রাখতে হবে। সো 89-এর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলা হচ্ছে আজকের যে লাস্ট কোশ্চিন সেই কোশ্চিন। তো তার আগে বলে রাখি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা কমেন্ট বক্সে তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা বলতে পারো। আর সে তো লাস্ট কোশ্চিন, মেয়েদের শিক্ষার অগ্রাধিকার দেওয়া উচিত কারণ, খুব ইন্টারেস্টিং কোশ্চিনস। মেয়েদের শিক্ষার অগ্রাধিকার দেওয়া উচিত কারণ মেয়েরা ছেলেদের চেয়ে বুদ্ধিমত্তার দিকে বা বুদ্ধির দিকে এগিয়ে রয়েছে। যারা মেয়ে তোমরা মানতেও পারো, হতেও পারে, কোনো ব্যাপার নয়, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি কি সেটা দেখতে হবে তোমাকে। লাইন জাস্ট বলেছে, হ্যাঁ, মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে কম, তার জন্য অতীতে মেয়েদের ছেলেদের তুলনায় বৈষম্যের শিকার হতে হয়েছে, নাকি মেয়েরা সামাজিক পরিবর্তন ঘটাতে পারে। যদি তোমাকে দেখো এই লাইনগুলো যে রয়েছে সেটা সবগুলোই সঠিক হতে পারে, বাট ইন দ্য কনটেক্সট অফ মেয়েদের মানে শিক্ষার প্রায়োরিটিটা দেওয়া সেই দিক থেকে ভাবতে হবে তোমাদের, ঠিক আছে। তাই তোমরা ইমোশন নয় সেটাকে ইন্টেলিজেন্স সেখানে কাজে লাগিয়ে বুদ্ধিটা অ্যান্সারটা করতে হবে। অতীতে মেয়েদের থেকে এবং আচ্ছা হ্যাঁ শিক্ষার অগ্রাধিকার অবশ্যই, আচ্ছা হ্যাঁ সামাজিক পরিবর্তন ঘটাতে পারে, এটার অ্যান্সার। বৈষম্যের শিকার হয়েছে সেটা ঠিকই, বাট একটা এডুকেশনের মূল উদ্দেশ্য কি? সোসাইটি চেঞ্জ করা, বেটারমেন্ট করা, তাহলে সামাজিক পরিবর্তন তো তারাও ঘটাতে পারে। বিশেষ করে আমাদের অনেক সোসাইটিতে হয়তো রাখা হয়, আর আমরা এটা শব্দ জানি যে একজন মা শিক্ষিত হলে তার যে ছেলে মেয়ে রয়েছে বা বাচ্চা রয়েছে তারাও শিক্ষিত হবে। তো মেয়েরাও কিন্তু সামাজিক পরিবর্তন ঘটাতে পারে, এটা তোমরা জানো আশা করি।
ঠিক আছে। সো 90 কোশ্চেন নাম্বার অ্যান্সার ইজ দ্য ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিশেষ করে ক্লিয়ার। সো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকছে। আমাদের এই যে সিরিজ শুরু করেছি এটা আমরা প্রত্যেকদিন সকাল, আমি রুটিনটাকে চেঞ্জ করে দিয়েছি। এর আগে 4টা প্রথম থেকে শুরু ছিল, এখন সকাল 7টায় ক্লাস আপলোড হবে। তো তোমরা সকাল 7টায় ফ্রেশ মুডে ক্লাসটিকে দেখতে পারো। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা পুরাতন তারা অবশ্যই কমেন্টও করবে এবং শেয়ারও করবে, এবং সবাইকে দেখার সুযোগ করে দাও সিরিজটি, এবং সিরিজটিকে অবশ্যই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আমিও তোমাদের জন্য করছি, এবং তোমাদেরও রেসপন্সিবিলিটি আছে যে কিছু একটা আমরাও শেয়ার করে দিই, এবং যাদের সেই অপরচুনিটিটা সবাই পেয়ে থাকে। ধন্যবাদ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে।